যে ফোন করেছে তার নাম হলো তাপস মিত্র। সে জানায় রহস্যপুর গ্রামে এক জায়গায় এখান থেকে 1 কিলোমিটার দূরে সেই বাংলো। এ কথা শুনে একে অপরের মুখের দিকে তাকায় আনন্দের সাথে। তারা মনে মনে যা চেয়েছিল তাই হলো। বাকি এই কিছু না শুনেই তারা কিনতে রাজি হয়ে যায়, কিন্তু লোকটি জানায় আগে কিনতে হবে। আজ অবধি ওখানে ভূতের জন্য টিকতে পারেনি, তাই আগে কয়েকদিন থেকে দেখুন, যদি থাকতে পারেন এরপর না হয় কিনবেন। লোকটি কথা শুনে সবাই বলতে লাগলো লোকটি ছিল ম্যানেজার দীপঙ্কর বাবুর ছেলে। ওনাকে রেখে ওনাদের বাকি সম্পত্তির সাথে ওই ভুতুড়ে বাংলো উনি দেখাশোনা করেন। ঠিক হলো সামনের সপ্তাহে শনিবার ওই বাংলো দেখতে যাবে সবাই, কিন্তু তাতে ম্যানেজার রাজি না হয়। তিনি বৃহস্পতিবার আসতে বললেন। তার কথা মতো সবাই দিনে যাবে বলে রাজি হয়ে গেল। বৃহস্পতিবার যেহেতু সপ্তাহের মাঝের দিন, তাই সবাইকে অফিস থেকে ছুটি নিয়ে তারপর যেতে হলো। সকালবেলা এক বড় গাড়ি এলো তাদের সেই বাংলোয় নিয়ে যাওয়ার জন্য। তারা গাড়িতে প্রথমেই অবাক, জামাল এরকম আশ্চর্য ঘটনা কোথাও দেখেছিস আগে? যার বাড়িতে বেচবে তারা গাড়ি পাঠিয়ে দিছে সাগর শহর থেকে দূরে, তাছাড়া ওইদিকে কেউ যেতে চায় না, বা হয়তো গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের সুবিধার জন্য। এসব কথা বলতে বসলে হাসি ঠাট্টা করতে করতে তারা পৌঁছে গেল। বুঝতে পারলো না বন্ধুরা একসাথে থাকলে যা হয় আর কি। গাড়ি দিয়ে নামলো বাংলোর সামনে, আর তারা বাংলো দেখে তো অবাক। কি বিশাল, পুরো সাদা রঙের দোতলা বাড়ি। ভূত ছাড়া দিনের বেলায় ভয় লাগবে। সামনে আবার পুকুর আছে। ড্রাইভার ওদের বাইরে থাকা বেঞ্চের উপর বসতে বলল। ম্যানেজার বাবুর কাছে চাবি, উনি ওখানে পৌঁছেনি, মিনিট 4 লাগবে। আরো বড় বড় গাছ। এই কথা শুনে তারা বাংলোটি ঘুরে ঘুরে দেখতে থাকে। বাংলো না থাকলে কি আছে, বাড়ি খুবই পরিষ্কার। দেখে মনে হয় এখানে লোকজনের আনাগোনা আছে। বাগানে অনেক ফুলের সমারোহ, রং বেরঙের সব ফুল চারিপাশে, পাখির ডাক, পাশে আবার সুইমিং পুল। এসব দেখতে দেখতে ম্যানেজার বাবু চলে আসলেন। তারপর তারা চলে গেলে ওনারা সাথে দেখা করার জন্য। ম্যানেজার বাবু, আমি তাপস মিত্র। আমি সেই দিন ফোন করেছিলাম। আমি রাজীব পাল। সেদিন ফোন আপনার সাথে কথা বলা হয়েছিল। রাজীব এর পরে ম্যানেজার তাপস মিত্রর সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দিলে। তাপস বাবু, আচ্ছা আপনার বাংলো কেমন লাগলো বাহির থেকে? পছন্দ হলো? হ্যাঁ, পছন্দ হবে না কেন? কি বলছেন, এত সুন্দর বাংলো, জাস্ট ফাটাফাটি। তাপস বাবু, আচ্ছা এবার তাহলে চলুন ভিতরটা ঘুরে দেখুন। ভিতরটা বেশ সুন্দর। আচ্ছা চলুন যাওয়া যাক। তাপস বাবু দরজার দিকে এগোলো। 3টা তালা খুললো। সে কি বিশাল দরজা, যেন এক রাজপ্রাসাদের দরজা। দরজা খুলে তাপস বাবু বাড়ির সব লাইট জ্বালিয়ে দিলেন। কি দারুণ বাসার ঘর, যেন রাজসভা। কত বড় বড় রুম, তাতে বিশাল বিশাল সোফা, সামনে টেবিল, দামি দামি ফ্লাওয়ার বাস, টিভি আরো উপরে উঠে যায়। বাসার ঘর ছাড়া নিচে আরো বেডরুম, রান্নাঘর আর একটি ডাইনিং রুম ও ঠাকুর ঘর আছে। তবে ঠাকুর নেই। ঠাকুর আনার আগেই তো বিরাট কাণ্ড ঘটে গিয়েছিল, তাই তারা ঠাকুর আনেনি। তাপস বাবু তাদের এবার সবুজ পথের উপরে নিয়ে গেলেন, উপরটা ঘুরিয়ে দেখানোর জন্য। উপরে আছে 5টা রুম, একটা বসার ঘর, সেখানে একটা ঝাড়বাতি আছে, তবে সেটা নিচে থেকে আকারে ছোট। আর আছে বাথরুম, রান্নাঘর ও ডাইনিং রুম। তাপসবাবু সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। ঘরগুলোতে যেমন দামি দামি সুদর্শন প্রদর্শী অনেক বিখ্যাত শিল্পচিত্রর বহুমূল্য চিত্র, যার দাম বাজারে কয়েক লাখ। গড়ে বিশাল বিশাল বড় বড়, এত বড় বড়। রাজীব ভাবতে ভাবতে এখনকার একটা ঘর তাদের 2 ঘরের সমান। ঘরগুলো সব এক মাপের, ঘরগুলো একই ভঙ্গিতে সাজানো না, সব ঘরই বিচিত্র ভঙ্গিতে সাজানো। সব ঘর দেখা শেষ করে তারা ছাদে যায়। ছাদে আছে একটা স্টোর রুম, সেখানে অনেক চিত্র সহ আরো আয়না, অনেক কিছু, অধিকাংশ ভাঙা। রাজীবের জিজ্ঞাসা, মনে একটি কারণ জানতে ইচ্ছা হয় যে জিজ্ঞাসা করেই বসে। আচ্ছা তাপস বাবু, এই বাড়িতে কি এতদিন ব্যবহার হয়েছে, তাহলে এত আয়না একদিকে বাংলো কিভাবে? তাপস বাবু, এই একই সবার, যার উত্তর নেই। এখানে অনেক ভীতু ও নাকি ভেঙেছে।
রাজীবের মনে একটি যুক্তি মানতে চায় না, সে ভূতে বিশ্বাসী নয়, সে ভাবতে থাকে হয়তো এটা ইচ্ছা করে এসব করেছে। এসব ভাবনায় রাজীব কি বোর হয়ে তখনই চিৎকার করে উঠে, সবাই তাকিয়ে দেখে অসাবধানবশত অনিকের পায়ে কাচের ফুটো গেঁথে গিয়েছে, দেখা যাচ্ছে রক্ত বেরোচ্ছে। সাগর সঙ্গে সঙ্গে অসাবধানতাবশত অনিকের পায়ে কাচ পুড়ে গেছে, এটা দেখে রক্ত বেরোচ্ছে। সাগর সঙ্গে সঙ্গে পা থেকে কাচের টুকরো বার করে দিলে আর সঙ্গে সঙ্গে নদীর জল প্রবাহ হতে রক্তক্ষরণ হতে লাগলো। একটু কাচের ফুটে এত রক্ত বর্ণনের ঘটনা আগে কখনো দেখেনি। রাজীব সঙ্গে সঙ্গে তার পকেট থেকে রুমাল বের করে অনিকের ক্ষত স্থানে বেঁধে দিল আর বলল যে শহরে গিয়ে যেন একেবারে ডাক্তার দেখিয়ে নেয়, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। এই ঘটনায় তারা ওখান থেকে বেরিয়ে ছাদটা ঘুরে দেখে কি সুন্দর হাওয়া, ছাদে প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। ছাদ থেকে চারপাশে ভিউটা খুব সুন্দর আসছিল। এখন তো অবাক কোনো যুগই নেই। জামাল ফোন বের করে নিজের এক বাড়ির প্রকৃতির বেশ এক ফটো ক্লিক করে নিল। এবার বাড়ির ভিতরে ঘুরে দেখার পালা মিটলো, তারা নিচে আসে। তাপস বাবু বললেন, এবার বলুন বাড়ি আপনাদের কেমন লেগেছে? জামাল, বাড়ি তো খুবই সুন্দর হলো ভিতর ঘুরে। তাপস বাবু, খুব ভালো। তাহলে ভিতরে কি আর কিছু দেখার আছে? সাগর, না, সবই তো দেখে নিলাম, ভিতরে আর কিছু দেখার নাই। কি বলিস তোরা? সবাই সাগরের কথার সাথে সহমত পোষণ করলো। এই কথা শুনে তাপস বাবু দরজা বন্ধ করার আগেই সবাই জিজ্ঞেস করেছিলেন যে ভিতরে কারোর কোনো কিছু থেকে যায়নি তো? সবাই ভালো করে নিজেদের জিনিস চেক করে নিল, তারা কিছু ফেলে আসেনি। ঘড়িতে তখন সময় 3টা বাজে 10 মিনিট। ইতিমধ্যে তাদের পুরো বাংলো ঘোরা হয়ে গিয়েছিল। তাপস বাবু জিজ্ঞেস করেন, তারপর বলুন আপনাদের বাড়ি কেমন লাগলো? রাজীব জানালো, বাড়ি আমাদের খুব পছন্দ হয়েছে। এবার বলুন কত দামে বিক্রি করতে চান? তাপস বাবু একেবারে ঘড়ির দিকে সময়টা দেখে নিয়ে বলেন, আজ বরং টাকা পয়সার ব্যাপারটা সময় নেই এখন, আমরা বরং যোগাযোগ করে নিব। এরপর তাপস বাবু বাংলো বাড়ি বন্ধ করে। এরপর তাপস বাবু পকেট থেকে তার কার্ড বের করে রাজীবের হাতে দিয়ে আসে, আপনারা আর এখানে বেশিক্ষণ থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যান। কথাটা শেষ করা মাত্রই তারা ব্যস্ততার দিকে তিনি চলে যান। এর আচরণে সবাই অবাক হয়ে গেলে তারপরে তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়ির দিকে রওনা হলে তারা যাবার পরপর এক ধামকা হাওয়ায় বাড়ির সামনে তেঁতুল গাছে থেকে ছাড়তে তেঁতুল নিচে পড়ে গেল। তারা বাড়িতে গিয়ে উঠলো এবং গাড়ি শহরের দিকে রওনা করলো। গাড়ি যত এগোচ্ছে অন্ধকার তত ঘনীয় হয়ে বিকাল হতে পরিণত হচ্ছে। সারাদিন ক্লান্তির পর তারা বাড়ির মধ্যে এখানে নিজের অচেতনে ঘুমিয়ে পড়লো না। তারা গাড়ির হর্নের তীব্র আওয়াজে তাদের ঘুম ভাঙলো। চোখ খুলে দেখলো তারা শহরে এসে গেছে। এরপর তারা গাড়ি থেকে নেমে গুড বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাজীব ফেরার মাত্রই তার মা তার স্বস্তির নিঃশ্বাস পেল আর বলল, যা হাত মুখ ধুয়ে আমি খেতে দিচ্ছি। রাজীব তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসলো। সব ক্লান্তি দেখে তার মা একেবারে বাংলোর ব্যাপারে আর কিছু জানতে চাইলো না। রাজীব বলল, আর ইচ্ছা পোষণ করলো না, সে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লো। পরে তাড়াতাড়ি সম্মত কিনে ফেলতে চায়। রাজীবের মা বাবা প্রথম থেকেই আপত্তি, ছেলের কথা বলতে চাইলে অশান্তির ভয়ে তারা জানা রাজীব যেন ভেবেচিন্তে কাজ করে। তাদের বয়স হচ্ছে, তারা জীবনে অসহায়, সম্বল একমাত্র আদরের ছেলে রাজীব। এসব কথায় তার রাজীব কিছু না বলেই অফিসে চলে যায়। ইদানিং কাজের খুবই চাপ, কাজের চাপে কবে যে 1 মাস চলে গেছে তাও বুঝতেই পারলো না। এর মধ্যে অনেক বিদেশে মোটা অঙ্কের চাকরি পেয়ে বিদেশে চলে যায়। একেবারে ঠিক করলো আর দেরি করা যাবে না। সেদিন অফিস থেকে বাড়ি ফিরে আলোচনা করবে বন্ধুদের সাথে, কিনে ফেলবে ফ্ল্যাটটা খুবই তাড়াতাড়ি। এই বলতে না বলতেই তাপস বাবু ফোন করলেন। রাজীব বাবু বলছেন, হ্যাঁ তাপস বাবু বলুন, কেমন আছেন আপনি? তারপর কিছু জানালেন, পছন্দ হলো কিনা, কিনবেন কিনা, তাই ভাবলাম ফোন করে জিজ্ঞেস করি। রাজীব, ভালো আছি, এই মাসে কাজের চাপ ছিল যে বলে উঠতে পারিনি। কি আশ্চর্য, দেখুন আপনি ফোন করলেন। তাহলে বলুন, কিনছেন আপনারা? আমাদের তো পছন্দ হয়েছে, ভাবছি দেরি করব না, কালই রং কিনে নিব।
রাজীব, আমাদেরও তো পছন্দ হয়েছে, ভাবছি বেশি দেরি করব না, খালি কিনে নেব। রাজীব বাবু, বেশ বেশ, তাহলে বিকেলে ড্রিম কনসার্টে দেখা হবে, ওখানে কথাবার্তা হোক। আচ্ছা ঠিক আছে, সন্ধে 6টায় ওখানে দেখা হচ্ছে, ঠিক আছে, রাখি তাহলে। তাপস বাবু ফোন রেখে দিলেন। এরপর রাজীব বন্ধুদের কাছে গিয়ে কথা ফাইনাল হয়ে গেল, কাল সন্ধ্যা 6টায় ড্রিম ক্যাফেতে দেখা করবে বলেছেন। তাদের অসুবিধা নেই তো? তারা বন্ধু সহমত পোষণ করলো। সাগর, ঠিক হলো তাহলে, একেবারে আড্ডা মারা যাক। অন্যদিকে আগের মতো আড্ডা দেওয়া হয় না। রাজীব, কথাটা ঠিক বলেছিস, তোরা কথা বল, বরং আমি একটু খাবার নিয়ে আসি, তাহলে আড্ডাটা জমে যাবে। জামাল, ওহ রাজীব কুমার, ট্রিট দিচ্ছ তুমি নতুন নতুন বাংলো কেনার আনন্দে? রাজীব, হ্যাঁ, মনে কর আর কি, কথা ফাইনাল হয়ে গেলে একটু ভাবলাম সেলিব্রেশন হয়ে যাক। বাবুলদার দোকান থেকে গরম গরম চা নিয়ে আসি বরং আমি। তারপরের দিন তারা ক্যাফেতে গেল এবং ওখানেই তারা টাকা দিয়ে বাড়িটা কিনে নিল। তারপরের দিন রাজীবরা সবাই মিলে ওই জায়গায় গেল। রাজীব তখন আড্ডা দিচ্ছিল। রাজীব বিরক্তিকরের সাথে, উফ, এই রাতের বেলায় এই মুহূর্তে কে এলো? এত সুন্দর ফিল রেখে আমার উঠে যেতে ইচ্ছে করছে না। জামাল, দাঁড়া, আমি দেখছি গিয়ে। এই বলে জামাল উঠে দরজা খুললো। জামাল দরজা খুলেই তো অবাক, 3 কন্যা এখানে উপস্থিত। জামাল তাদের প্রশ্ন করলো, আপনারা কারা? এত রাতে কেন এসেছেন? এ কোথা থেকে? ওদের মধ্যে একটি মেয়ে জানায়, আর বলবেন না, আমরা এসেছি অনেক দূর থেকে, মাঝ রাস্তায় আমাদের গাড়িটি নষ্ট হয়ে যায়, এই বাংলোর সামনে খারাপ হয়ে যায়, এখানে আলো জ্বলছে, তাই ভাবলাম লোক আছে, যাই। রাজীব দেখে চিৎকার করে বলল, জামাল কোথায় গেল? এত সময় কেন লাগছে? অনেক সময় লাগছে দেখে রাজীব এসে পিছু পিছু সাগর আসে। তারা দুইজন অবাক হয়ে গেল ওই সুন্দরীদের দেখে। এদেরকে জামাল রাজীবদের সব কথা খুলে বলল। তারপর রাজীব বলল, ঠিক আছে, তাহলে ভিতরে আসুন আপনারা। এই প্রসঙ্গ রেখে 3 মেয়ে নাম ছিল রূপসী, সাদিয়া ও রিয়া। আসলে এই 3জন হলো সেই রাতে খুন হওয়া 3জন মেয়ে। এই বাংলোতে থাকতে আসলে তারা এভাবেই তাদের প্রতিশোধ নিতে আসে। সে ঘটনা দীপঙ্কর বাবুর সাথেও হয়েছে। রূপসী, হ্যাঁ প্লিজ একটু থাকতে দিন, এত রাতের তো ব্যাপার, আমরা চলে যাব। সাগর, হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, ভিতরে আসুন প্লিজ। ওরা ঘরে আসলে কিন্তু কোনো ছায়া দেখা গেল না ওদের। আর ওরা ঘরে আসার সাথে সাথে ঘরে থাকা মোমবাতিগুলো নিভে যায়, আর বাড়ির সামনে তেঁতুল গাছে একটা মোটা ঢাল ভেঙে পড়ে প্রচুর শব্দে। আওয়াজ শুনে রাজীব বলল, কি হলো? কিছু ভেঙে যাওয়ার আওয়াজ মনে হচ্ছে। জামাল, হয়তো কোনো গাছের ডাল ভেঙে পড়েছে, একেবারে গিয়ে দেখে আসি। জামাল রাজীব আর সাগর দেখতে গেলে বাহির হয়েছে, গিয়ে দেখলো তেঁতুল গাছে একটা মোটা ডাল ভেঙে মাটিতে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, তারা বাহিরে গিয়ে দেখে বাংলোর সামনে কোনো গাড়ি নেই। কিন্তু সবাই লক্ষ্য করলো, কিন্তু কেউ কিছু বললো না। একে অপরের ভিতরে চলে গেল। তারা ভিতরে যাওয়া মাত্রই মেন দরজা আটকে যায় সজোরে। এরপর তারা ভিতরে যায়। তারা ঠিক করে ছাদে যাবে হাঁটার জন্য। তারা ছাদে হাঁটাহাঁটি করতে থাকে আর গল্প করতে থাকে। রাজীব পকেট থেকে ফোন বের করে বাড়িতে ফোন করে, বলে কোনো নেটওয়ার্ক নেই। এ কথা তার বন্ধুদের জানানোর সাথে সাথে তারা বন্ধুরা বলে ফোনে নেটওয়ার্ক নেই, যার কারণে তারা বাড়িতে ফোন করতে পারছে না। একে অপরের কথা বলতে বলতে রাত অনেক হয়। তারা নিচে চলে যায় ঘুমানোর জন্য। জামাল বলে, চল না ভাই, আমরা আজ একসাথে ঘুমাই, অনেক দিন তো হলো একসাথে থাকি না। রাজীব বলে উঠলো, কেন রে, তোর ভয় লাগছে নাকি? বলে হেসে উঠলো। জামাল বলল, আরে না পাগল, ছোটবেলায় সেই একসাথে থাকতাম, মনে পড়ে গেল, আজ অনেক দিন হলো, চল একসাথে ঘুমাই, খুব মজা হবে। সাগর, হ্যাঁ ঠিক বলেছিল। ইস, তাহলে চল একসাথে ঘুমানো যাক। এরপর তারা একসাথে রাজীবের ঘরে চলে যায়। তারা ঘুমানোর চললো, ওনাদের সাথে কথা বলে আসি, ওনারাও কত সময় হচ্ছে এসেছে। এই নাকি রাজীব বলে সাগর চলে গেল ওদের সাথে দেখা করতে। জামাল থেকে গেল। জামাল খাটে শুয়ে শুয়ে এমন সময় কেউ দরজার আড়ালতে মর্মর শব্দ করে খুলে গেল, আর এক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। জামাল গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে আসতে এবার মনে হলো জামালের পিছন থেকে একটা কেউ সরে গেল। হঠাৎ পিছনে তাকালে দেখতে পেল পিছনে কেউ নেই। তারপর সে সারাক্ষণ সামনের দিকে এগোতে লাগলো। দরজাটা বাহির থেকে একটি কালো বিড়াল এসে বসে রয়েছে। কালো বিড়াল দেখে
আদর করে একটা বিস্কুট খেতে দিল, কিন্তু বিড়াল না খেয়েই চলে গেল। এমন একটা বিড়াল আবার বিস্কুট খেলো না। জামাল ঘটনাখানি কেমন খটকা লাগলো, সে দরজাটা আবারও বন্ধ করে দিল। ওইদিকে রাজীব, সাগর ওদের ঘরে দরজা knock করলে রূপসী বেরিয়ে এসে দরজা খুললো, বলল, আসুন ভিতরে, আমরা আপনাদেরই অপেক্ষায় ছিলাম। রাজীব খানিকটা বিষণ্ণ হয়ে বলল, আমাদের অপেক্ষা মানে কেন? সাদিয়া বলে, মানে বলতে চাচ্ছি আপনাদের ঘরে গেছিলাম আপনাদের সাথে দেখা করতে, কিন্তু আপনারা ঘরে ছিলেন না, তাই আপনাদের আসার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, কিন্তু আপনারা তিনজন ছিলেন, আরেকজন কোথায়? রূপসী, একটু বাইরে গেছে তেঁতুল খেতে। এত রাতে তেঁতুল খেতে গেছে, ওনার চরম অবাক হলো। ওইদিকে জামালের বরাবর মনে হচ্ছে কেউ তারে নজরে রাখছে। ও মনে মনে বলছে, আজ হয়তো বেশি খেয়ে ফেলেছি, তাই হয়তো এরকম মনে হচ্ছে, আমাকে দেখছে। জামাল গিয়ে ওয়াশরুমে চোখ মুখ ধুয়ে এলো এবং বেসিং এর সামনে কলটা খুলে মুখ ধুতে লাগলো। অমনি বাথরুমের দরজা বন্ধ হয়ে গেল। জামাল মুখে জামাল মুখে জল দিয়ে সামনে চোখ খুলে একটি মেয়েকে দেখতে পেল। আয়নার মধ্যে জামাল ভয় পেয়ে গেল, তার চোখে বুজে আবার তাকিয়ে দেখলো আয়নায় কেউ নেই। ভাবলো এর আগের মতো মদ খেয়ে টাল হয়ে পড়েছিল তখন, ভুলভাল দেখিনি, আজকে নেশা হয়নি, তবে একটু বেশি করে ফেললাম। এটা ভাবতে ভাবতে বেডরুম থেকে বের হতে যাচ্ছে, তখনই জল পড়ার আওয়াজ পেতে থাকে। ভিতরে গিয়ে জলের কল খোলা, সে গিয়ে বন্ধ করতে করতে ভাবে, দেখছো কলটাও বন্ধ করতে ভুলে গিয়েছি। সে কল বন্ধ করে আসে, আবারও শোনে কল থেকে জল পড়ার আওয়াজ। এরকম তিনবার তার সাথে। সে ভাবে হয়তো কলে প্রবলেম আছে, এরকম পুরনো বাড়ি তো। এরপর সে খাটে গিয়ে শুয়ে যায়। ধমকা হাওয়ায় কারেন্ট চলে যায়। এমন সময় হাতের কাছে তার টর্চ পাওয়া যাচ্ছে না। বাড়ির পেছন দিক থেকে কেমন জানি কোনো মেয়ের কাতরানোর শব্দের আওয়াজ শোনা যায়। এদিকে রাজীব কুৎসিত মন জাগতে চায়, তার এত তেঁতুল খেতে গেছে। সাদিয়া জানার পর ছোটবেলার অভ্যাস, গ্রামের মেয়ে তো, তাই এ শোনার পর রাজীবের মনে হতে লাগলো উত্তরটা যথাযথ যুক্তি সম্পূর্ণ ছিল না। রাজীব, আচ্ছা ছাড়ুন এসব কথা, এত রাতে সবার মাঝে আপনার সাথে পরিচয়ই হলো না। রূপসী, আমি রূপসী, আর সাদিয়া যে বাহিরে গেছে ওর নাম রিয়া। আমাদের পরিচয় সেরে ফেলা যাক। আমি সাগর, রাজীব আর বাংলোতে ওনার ঘরে বসে আছে জামাল। রাজীব, আপনারা কি কিছু খেয়েছেন? না, আমরা অনেকদিন ধরে কিছু খাইনি, মানে অনেকক্ষণ ধরে ক্ষুধা পেয়েছে। রূপসী বলল এটা। রাজীব, সাদিয়া, আচ্ছা তাহলে আপনারা কি খাবেন বলুন। রূপসী রাজীবের প্রশ্ন শেষ না হতেই টাটকা মাংস খেতে চায়। সাগর আর রাজীব অদ্ভুত আচরণে খুব বিস্মিত। সাগর বলল, আপনারা আসুন ডাইনিং টেবিলে, আমরা আপনাদের খাবারের ব্যবস্থা করছি। তারা যেতে যেতে ভাবে জামালকে ডেকে নিব যদি খিদে পায় বুঝি। এদিকে জামালের ঘরের লাইট জ্বলছে নিচ্ছে, সামনে করে যেন একটা ছায়া, কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। এমন সময় পিছন থেকে রিয়া এসে জামালের কাঁধে হাত রাখলো। জামাল চমকে গেল ভয়ে। রিয়া, আরে ভয় পাচ্ছেন কেন? আমি। জামাল, তুমি এ ঘরে আসলে কিভাবে? রিয়া, ভয় পেলে বুঝি জল খাবো? জামাল প্রায় ঘেমে গেছে, তেমন না যেন অদ্ভুত ঘটনা ঘটে আছে তার সাথে। জামাল, না বলে ভয় কেন পাবো? রিয়া, সে জানায় এসেছিলাম তোমার তাড়াহুড়ার চোটে। এম আমার ব্যাগ থেকে রাস্তায় ফেলে এসেছি, একটু আসবেন আমার সাথে আনতে? হ্যাঁ জামাল, যাব, চলুন। এই জামাল রিয়ার সাথে রুম থেকে বেরিয়ে গেলে এদিকে রাজীব আর সাগর এসে জামাকে ডাকতে লাগে, কিন্তু পায় না। রাজীব সাগরকে বলে, এত রাতে কই গেল? সাগর, কোথায় যাবে? হয়তো ছাদে আছে, ঠান্ডা হাওয়া খাচ্ছে। ঠিক আছে, চল চল। রাজীব, হ্যাঁ তাও হতে পারে, চল আমরা নিচে গিয়ে খাবারের ব্যবস্থা করি। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়ে জানিয়ে দিবেন। আর গল্পের পার্ট 3 পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। খুব তাড়াতাড়ি পার্ট 3 দিয়ে দিব। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের কোনো গল্প থেকে থাকলে ওটা আমাকে বলতে পারেন, আমি অবশ্যই এটা চ্যানেলের মধ্যে শেয়ার করে দিব। তো সবাই ভালো থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন।